হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো এটা হচ্ছে একটা কোরিয়ান ফ্যান্টাসি রোমান্টিক সিনেমা। মানে গল্পটা বাস্তবধর্মী নয়, অবশ্যই ফ্যান্টাসি টাইপের। তবে তারপর আমি তোমাকে নিশ্চিত করতে পারি অনেক মজা পাবে সিনেমাটি দেখে। পার্সোনালি আমার অনেক সিনেমাটি ভালো লেগেছে। আর এখানে একটা প্রশ্নের উত্তর দেই তোমাদেরকে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ফ্রম সিরিজের লাস্ট ভিডিওটা কি হলো। অ্যাকচুয়ালি ফ্রমের সিরিজের লাস্ট ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, কিন্তু এটা যেহেতু আমেরিকান একটা সিরিজ, যেভাবে হোক ওরা ভিডিওটা খুঁজে পেয়েছে এবং ম্যানুয়ালি ডিটেক্টরে স্ট্রাইক দিয়েছে। অ্যাজ এ রেজাল্ট সেই ভিডিওটা আমরা দ্বিতীয়বার আপলোড দিতে পারছি না। আর এর জন্যই এতদিন এই চ্যানেলটা বন্ধ ছিল। এখন চ্যানেলের অবস্থা মোটামুটি ঠিক হয়েছে। 3 দিন পর পর আমরা চেষ্টা করবো অন্তত একটা করে ভিডিও দিয়ে চ্যানেলটা রানিং রাখতে। এরপর যখন পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন আমরা আবার পুরো দমে কাজ শুরু করব। তো যেহেতু 2019 সাল থেকে একসাথে পথ চলছি, আশা করছি আমার সমস্যা মানে তোমাদের সমস্যা, তোমার সমস্যা মানে আমাদের সমস্যা, মানে আমরা একসাথে এই সমস্যাগুলোর মোকাবেলা করব। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো আমরা সিনেমাতে যাব। তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তোমার ওই ব্রেক দেখার কোনো দরকার পড়বে না। ডিসক্রিপশনে যাও, ডুরাশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতেই আমাদের একটা মেয়ে, যার নাম হচ্ছে মনি, তাকে দেখানো হয় এবং সে একটা হ্যাম রেডিও নিয়ে ঘাটাঘাটি করছে। আর হ্যাম রেডিওর ব্যাপারটা আমি কিভাবে বলবো তোমাকে, ধরো এখন মোবাইল ফোন রয়েছে, কিন্তু একটা সময় ছিল আমাদের দেশে তো নর্মাল রেডিও ছিল, কিন্তু দক্ষিণ কোরিয়া বা আমেরিকার মতো উন্নত দেশে এই ধরনের হ্যাম রেডিও পাওয়া যেত। মনে করো আমার এখানে একটা হ্যাম রেডিও রয়েছে, গ্রামের মধ্যে আরেকটা হ্যাম রেডিও রয়েছে, বা এরকম 10টা হ্যাম রেডিও রয়েছে। তো আমি যখন সার্চ দিব ফ্রিকোয়েন্সি দিয়ে, তোমাদের যে কোনো একটা রেডিওর সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমি কথা বলতে পারবো। তো এইভাবে আগেকার দিনে এই রেডিও দ্বারা অজ্ঞাত ব্যক্তিরাও একে অপরের সাথে কথা বলতে পারতো। মনে করো এটা ওই সময়ের ফোন ছিল আর কি। তো এরপর আমাদের 1996 সালের কোরিয়া ইউনিভার্সিটি দেখানো হয়। মানে গল্প আজ থেকে 30-35 বছর আগে চলে যায় এবং এই সিনেমার মেইন ক্যারেক্টার আমাদের নায়ক কিম ইয়ংকে দেখানো হয়। আর সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট। আর সে আজকে কলেজ এসেছে, বাট তখনই একটা ব্যক্তি চিৎকার করে ওকে বলে ওঠে যে খুব শীঘ্রই ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর সেই ঘটনাটাই আমার এই বইতে তুলে ধরা হয়েছে। তবে কিম এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, কিম কলেজে ভর্তি হওয়ার পরেই 1 বছরের মধ্যেই তার পরিবারের অভাবের জন্য তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। চিন্তা করো, এমন দেশ যে অভাবের জন্য সেনাবাহিনীতে যোগ দেয়, আর আমাদের দেশে সেনাবাহিনীর চাকরি নেওয়া হচ্ছে মনে করো কত সুপারিশ করে। কিন্তু ওর মনে হয় যে আমার পড়ালেখা শেষ করা উচিত, আর এর জন্য সে আবারও সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলেজে ফিরে এসেছে 1 বছরের গ্যাপ দিয়ে। তো কিম যখন কলেজে আসে তখনই তার পেছন থেকে তার ছোটবেলার বন্ধু এনসিও আসে। আর ও কলেজে আসাতে তার বন্ধুরা অনেক খুশি হয়। কিন্তু এই বছর নাকি তাদের ডিপার্টমেন্টে আরো 17টা মেয়ে ভর্তি হয়েছে। এটা শুনে কিম অবাক হয়ে যায়, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে তৎকালীন সময়ে মেয়েদের এত আগ্রহ ছিল না, মানে ব্যাপারটা অস্বাভাবিক। তার উপর আবার ওদের ওই ডিপার্টমেন্টে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে হ্যানসেল নামের একটা মেয়ে টপ করেছে, কিন্তু সে কলেজে কয়েকদিন ধরে আসছে না। এই কারণে প্রফেসর তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। আর আমাদের নায়ক কিমের বন্ধু এনজিও যেহেতু ক্লাসের লিডার বা ক্যাপ্টেন, তো এই কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে হ্যানসেলকে তুমি কলেজে নিয়ে আসো। কিন্তু এনজিও মেয়েদের ব্যাপারে খুব কাঁচা, ও মেয়েদের সাথে কথা বলতে পারে না, ঠিক তোমার আর আমার মতোই। আর এর জন্য সে কিমকে বলে তুমি হ্যানসেলকে কলেজে নিয়ে আসো, এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। তো এই কারণে কিম করে কি একটা কলেজের টেলিফোন বুথ থেকে হ্যানসেলকে একটা মেসেজ পাঠায় যে আজকে আমাদের যে ওরিয়েন্টেশন পার্টি রয়েছে সেখানে তোমাকে জয়েন করতে হবে। তো এরপর ক্লাস শেষ হলে কিম করে কি হ্যানসেলের মেসেজ পায়, আর মেসেজটা ছিল হচ্ছে কলেজের এন্ট্রান্সে পিঙ্ক কালারের টি শার্ট পরে সে কিমের জন্য অপেক্ষা করবে। তো এরপর তারা যখন মুখোমুখি হয় তখন কিম হ্যানসেলকে দেখে কি বলবে বুঝতে পারে না, মানে ও নিজেই নার্ভাস হয়ে যায়, মানে মেয়েদের ব্যাপারে কাঁচা হয়ে যায়। আর এর কারণটা হচ্ছে কিম মূলত হ্যানসেলকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, তারা একে একে সবগুলো ওরিয়েন্টেশন পার্টি জয়েন করে, কিন্তু কোথাও তাদের ভালো লাগছে না। তো এরপর সেখান থেকে বেরোনোর সময় কলেজের যে স্টোর রুম রয়েছে সেখানে আমাদের নায়িকা হ্যানসেল একটা
হ্যাম রেডিও দেখতে পায়, আর এই হ্যাম রেডিওর প্রতি তার অনেক আকর্ষণ ছিল। আর কিম তখন ওই রেডিওটা দেখে বুঝতে পারে এটা তো ওর বন্ধু ক্লাস ক্যাপ্টেন এনসিওলের, এবং এটাও বুঝতে পারে যে আমাদের নায়িকা হ্যানসেলের এই রেডিও সম্পর্কে জানার খুব আগ্রহ। আর এরপর রাতে দেখতে পাই সবাই একসাথে ডিনার করছে, আর তখন ওদের ডিপার্টমেন্টের একজন মদটদ খেয়ে এসে মনে করো নেশা করে চিৎকার করে বলতে থাকে একটা মেয়ে কিভাবে ডিপার্টমেন্টের টপ করলো, সে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এসে কি করছে। তো এই ছেলেটা খুব নেশা করেছে, কারণ কিম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন এই সিনিয়র একের পর এক খারাপ কথা হ্যানসেলকে মানে আমাদের নায়িকাকে শোনাতে থাকে, কিন্তু আমাদের হ্যানসেলও চুপ না থেকে ওই ছেলেটিকে মনে করো কড়া শায়েস্তা করে দেয়। আর এইটা দেখে কিম তো ভারী অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ হ্যানসেলকে দেখে খুব শান্তশিষ্ট সোজা শান্ত একটা মেয়ে ভেবেছিল। তো যাই হোক, এরপর কিম যখন হ্যানসেলকে বাড়ি ছাড়তে আসে তখন হ্যানসেলকে বাই বলে আজকে রাতে চন্দ্রগ্রহণ হবে সেটা দেখার কথা বলে। আর এরপর আমরা দেখি রাতে কিম করে কি এনসিএল এর সাথে কথা বলে, মানে ক্যাপ্টেনের সাথে কথা বলে ওর কাছে যে হ্যাম রেডিওটা ছিল সেটা নিয়ে নেয়, এমনকি মুন নামের একটা কচ্ছপ হয়ে যেটা এনসিএল এর কাছে ছিল সেটাও নিয়ে নেয়, কারণ এনসিএল এর পা ভেঙে যাওয়ার কারণে ওই কচ্ছপটারও দেখাশোনা করতে পারছে না। তো যাই হোক, এরপর বাসায় ফিরে কিম রাতে চন্দ্রগ্রহণ দেখতে দেখতে কেবল হ্যানসেলের কথাই ভাবছিল, আর ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ও মনে মনে হ্যানসেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তখনই হঠাৎ করে ঘরে থাকা রেডিওটা নিজে থেকেই চলে আবার বন্ধ হয়ে যায়। আর পরের দিন কলেজে যখন হ্যানসেল আর কিম একসাথে ছিল তখন কিম বলে শোনা যাচ্ছে 2000 সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো আমাদের হাতে আর মাত্র 1 বছর রয়েছে। তো এখানে আমি একটা ভুল করেছি, হয়তো আমার স্ক্রিপ্ট রাইটার ভুল করেছে, মানে এই সময়টা আসলে 1996 সাল না, সময়টা হচ্ছে 1999 সাল। তো যাই হোক, এরপর কিম করে কি হ্যানসেলকে জিজ্ঞাসা করে তুমি জীবনে কি স্বপ্ন পূরণ করতে চাও, কি হতে চাও। তো এখানে হ্যানসেল বলে আইএমএফ এর জন্য কোরিয়ার অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আইএমএফ মানে হচ্ছে যে আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল, মানে লোন দেয় বিভিন্ন দেশকে, তো এই কারণে ওদের বাবারও কাজ চাকরি নেই, আর তাই আমি পড়াশোনা শেষ করে বড় কোনো কোম্পানিতে জয়েন করতে চাই। আর এরপরে হ্যানসেল উল্টো কিমকে জিজ্ঞাসা করে তোমার শেষ ইচ্ছা কি। কিম তখন কি বলবে বুঝে উঠতে পারে না, বাট এখানেও বলে ওঠে হুট করে আমার শেষ ইচ্ছা হ্যানসেলকে কিস করার। আর এই কথা বলা মাত্রই কিম খুব লজ্জায় পড়ে যায়, যে কারণে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আর পরবর্তীতে বাসায় এসে কিম ভাবে আমি এই আজারে কামটা কেন করলাম, এই কথাটা আমি কেন বললাম, এটা বলা তো আমার একদমই উচিত হয়নি। আর তখনই ঘরের মধ্যে থাকে হ্যাম রেডিওটা চালু হয়ে যায়, আর ওখানে আমরা সিনেমার শুরুতে যে মনি মেয়েটাকে দেখেছিলাম ওই মেয়েটার গলা শুনতে পাই। তো কিম তখন তার সাথে কথা বলা শুরু করলে তারা এক অপরকে পরিচয় দেয়, এবং মজার ব্যাপার হচ্ছে তারা দুজনেই একই ইউনিভার্সিটিতে পড়ে, কোরিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তো মনি তখন বলে এই হ্যাম রেডিওটা আমার বাবার, আর সে যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়েছে আর তাই প্রজেক্টের জন্য আমি এই হ্যাম রেডিওটা বুথ থেকে নিয়ে তারপর চালানো শিখেছি। তো কিম তখন বলে ঠিক আছে এই রেডিও চালাতে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ আমি এটাতে অনেক এক্সপার্ট। এবং তারা সিদ্ধান্ত নেয় পরের দিন স্টুডেন্ট হলের বাইরে, মানে ওই ইউনিভার্সিটির একটা জায়গায় তারা একসাথে দেখা করবে। তো পরের দিন নির্ধারিত সময়ে কিম করে কি হলের বাইরে মনির জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রায় 2 ঘন্টা অপেক্ষা করলেও মনি সেখানে না এলে কিম ওখান থেকে চলে যায়। আর অপরদিকে মনিকেও দেখা যায় সে ওই হলের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটা বিষয় ভারী অদ্ভুত লাগে আমাদের কাছে, যে কিম যখন হলের বাইরে ছিল তখন আবহাওয়া স্বাভাবিক ছিল, রোদ ছিল, কিন্তু মনি যখন হলের বাইরে ছিল তখন বৃষ্টি পড়ছিল। তো ব্যাপারটা আমাদের সবার কাছে অদ্ভুত লাগে, তবে এটার খোলাসাও হয়তো ভবিষ্যতে গিয়ে হবে। তো যাক, মনিকে তখন বৃষ্টিতে ভিজতে দেখে ওর ক্লাসেরই একটা বন্ধু যার নাম হচ্ছে ইয়াংজি, সে নিজে একটা ছাতা নিয়ে ওর সামনে আসে, এবং এরপর তারা দুজন একটা জায়গায় গিয়ে লাঞ্চ করে। আর মনি আর ইয়াংজি কিন্তু অনেক ভালো বন্ধু, এবং মনিও ইয়াংজিকে পছন্দ করে, কিন্তু সাহস করে আজ পর্যন্ত আমাদের এই মনি ইয়াংজিকে তার মনের কথা বলতে পারেনি। আর এখানে এই পয়েন্টটা মনে রেখো, ওই ছেলেটা কিন্তু এই মেয়েটার জন্য ছাতা নিয়ে এগিয়ে এসেছিল। তো যাই হোক, এরপর রাতে বাড়ি ফিরে মনি করে কি হ্যাম রেডিওতে আবারও করে কি কিমকে কল করে বা যোগাযোগ করে, আর কিমকে বলে তুমি আজকে কেন স্টুডেন্ট হলের বাইরে এলে না, আমি তোমার জন্য বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছি। আর অপরদিকে কিম তো মনিকে ডাইরেক্ট মিথ্যাবাদী বলে দেয়, কারণ সেও তো একইভাবে মনির জন্য সেই একই জায়গায় অপেক্ষা করছিল, কিন্তু ওখানে তো বৃষ্টির কোনো ভাবও ছিল না, বৃষ্টিও ছিল না। তো কিম মনির কথা বিশ্বাস না করলে মনি তখন জানালা দিয়ে বাইরে বৃষ্টির শব্দ শোনায়, কিন্তু তারপরেও কিম কোনোভাবে এই কথা বিশ্বাস করতে পারছিল না। তো মনি যখন কিমকে কিছু বলতে যাবে তখনই হঠাৎ করে জোরে বিদ্যুৎ পড়ায়, তখনই তাদের কানেকশন কাট হয়ে যায়। আর এতে আমরা বুঝতে পারি তারা দুজনে কিন্তু একই জায়গায় রয়েছে, কিন্তু একই জায়গায় থাকলে এক জায়গার আবহাওয়া 2 রকম হয় কিভাবে। তো এটার আসল কারণ হচ্ছে তারা দুজন মূলত দুটো আলাদা টাইম লাইনে রয়েছে, অর্থাৎ কিম রয়েছে 1999 সালে আর মনি রয়েছে তার 22 বছর পরে 2021 সালে। তো যাই হোক, পরের দিন ক্লাসে মনির টিচার তাকে প্রজেক্টের কথা জিজ্ঞাসা করলে মনি তখন বলে সে এখনো প্রজেক্টের কাজ শুরু করতে পারেনি। অ্যাকচুয়ালি মনিকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তাকে অজ্ঞাত কোনো ব্যক্তির সাথে আলোচনা করে তার লাইফের অভিজ্ঞতা এবং জীবন সম্পর্কে জেনে সেটা প্রেজেন্টেশন করে প্রকাশ করতে হবে। আর এইদিকে আমরা দেখি কিম তো বাস্কেটবল প্র্যাকটিস করছে, আর তখনই সেই সময় সেখানে হ্যানসেল এলে কিম কি করবে বুঝে উঠতে পারে না এবং সেখান থেকে লজ্জায় পালিয়ে যায়। মানে এর আগেও বলেছে যে কিস করার কথা, এজন্য লজ্জা পাচ্ছে। আর ওর ভাব দেখে ক্লাস ক্যাপ্টেন আর কিমের বন্ধু এনসি বুঝতে পারে না কি হলো, আর সে উল্টো কিমকে বলে তুমি ওখান থেকে ওভাবে পালিয়ে এলে কেন। তো কিম তখন হ্যানসেলকে যে পছন্দ করে এই কথাটা এনসি কে বলে, কিন্তু এনসি তখন ওকে বুদ্ধি দেয় সবকিছুতে তো তাড়াহুড়া করো না, কিন্তু আবার পৃথিবী তো শেষ হওয়ার মুখে, 2000 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো এর জন্য কিম অপেক্ষা করতে চায় না। আবার এই দিকে বর্তমানে মানে 2021 সালের টাইম লাইনে মনি যখন কিমের খোঁজে
খোঁজে স্টুডেন্ট হলের বাইরে যায় এবং এই টাইপ কথাটা বলে, তখন দারোয়ান এটা শুনতে পেয়ে বলে আসলে অনেক বছর আগে সবাই একে অপরের সাথে যখন দেখা করতে না পারতো তখন তারা একটা ফোন বুথে নিজেদের মেসেজ লিখে রাখতো। তো মনি সেখানে থাকা মেসেজগুলো পড়ে কিমের কাছে জানতে চায় সে কোন ইয়ারে কলেজে পাশ করেছে। কিম বলে আমি পাশ করব হচ্ছে 2000 সালে, আর এখন বর্তমানে সময় হচ্ছে 1999 সাল, মানে 1 বছর পরে পাশ করবে। আর তখন অন্যদিকে মনি বলে আমি 2021 সাল থেকে কথা বলছি। বাট মনির কথা শুনে কিম আবারও অবাক হয়ে মনিকে মিথ্যাবাদী ভাবে এবং তারা দুজনেই বুঝতে পারছে না তাদের সাথে এটা কি হচ্ছে, যে কারণে মনি কিমকে তার ফোন নাম্বার দিয়ে ফোন করতে বলে। কিন্তু মনি কিমের ফোন নাম্বারে কল করলে সেটা বলে যে ওই নাম্বারটা কোনো এক্সিস্টই করে না, মানে তৎকালীন সময়ে যে ফোনের সিস্টেম গুলো ছিল, মনে করে যে ওই যে সিডিএমএ টাইপের ফোন গুলো ছিল সেগুলো এখন আর চলে না। আর বর্তমানে আমরা যে ধরনের ফোন নেটওয়ার্ক ইউজ করি এটার নাম হচ্ছে জিএসএম। তো যাই হোক, মনি তখন সেই ফোন বুথের কথা বলে আর কিমকে ওই ফোন বুথে একটা মেসেজ ছেড়ে দেওয়ার জন্য বলে। তো মনির কথা মতো কিম করে কি পরের দিন ফোন বুথে গিয়ে তার মেসেজ লিখে দেয়। আর অপরদিকে 2021 সালে মনি সেই মেসেজটাই দেখতে পায় যেটা 1999 সালে কিম লিখেছিল। আর এরপর মনি তার বন্ধুকে এই বিষয়টা জানালে তার বন্ধুরা বলে দেখ, হয় তুই গাঞ্জা খেয়েছিস, নয়তো বাংলা মাল খেয়েছিস, নয়তো কোনো সিনিয়র তোর সাথে মজা করছে। মানে মনিকে কেউ বিশ্বাস করছে না, আর বিশ্বাস করবেই কেন ভাই। তো যাই হোক, রাতে মনি করে কি ইয়ঞ্জির সাথে দেখা করলে সে জানতে পারে যে ইয়ঞ্জির পরিবারেরও আর্থিক অবস্থা খুবই খারাপ, আর এ কারণে তার পড়াশোনা হয়তো মাঝপথেই থামিয়ে দিতে হবে। যা শুনে আমাদের এই নতুন নায়িকা মানে 2021 নায়িকা মনের ভেতর অনেক কষ্ট পায়। আর অপরদিকে কিম হ্যান্সেলের সাথে দেখা করে এবং তার কাছে গতবারের ব্যবহারের জন্য ক্ষমা চায়। আর বাসায় ফিরে আবারও কিম এবং মনি একে অপরের সাথে কথা বললে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। আর তারপর কিম তার মনের কথা মনিকে বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সে কিভাবে তাকে প্রপোজ করবে সেটা বুঝে উঠতে পারছে না। আর মনি যেহেতু 2021 মেয়ে, মানে এই যুগের মেয়ে, যে কারণে সে খুব সহজেই মডার্ন স্টাইলে কিমকে উপদেশ দেয় যে এটা করলে তুমি ওকে পটাতে পারবে। এমনকি বর্তমান সময়ে কোরিয়াতে যে স্টাইলটা চলছে সেটাও কিমকে দিয়ে দেয় যাতে সে সবার চেয়ে ডিফারেন্ট দেখায়। তো কিমও মনির কথা মতো 2021 সালের স্টাইলে, কোরিয়ান স্টাইলে গিয়ে হ্যান্সেলকে পটানোর কাজে লেগে পড়ে। এমনকি কি কি মুভি ওরা দেখতে যাবে সেই খবরও মনির কাছ থেকে জেনে নেয়, কারণ মনি তো ভবিষ্যতে ছিল, যে কারণে সে জানতো যে ওই বছর কোন মুভিটা ভালো চলবে, কোনটা বেটার হবে। আর এরপর মুভি দেখে কিম করে কি হ্যান্সেলকে নিয়ে ফটো সেশনে যায়, যেখানে তারা দুজন অনেক মজা করে এবং নিজেদের ফটো তুলে। আর অপরদিকে ক্লাস টিচার মনিকে প্রজেক্টের কথা জিজ্ঞাসা করলে মনি বলে যে আমি 1999 সালের আমাদের কলেজেরই একটা স্টুডেন্টের সাথে কথা বলছি, আর এই প্রজেক্টের মূল অংশ হচ্ছে ওই ব্যক্তির স্বপ্ন এবং ভালোবাসা সম্পর্কে বিস্তারিত বলা। তো মনি যে এই কথাটা বলে ক্লাসের টিচার মনে করে 2099 সালের স্টুডেন্ট মানে হচ্ছে যে হয়তো এখানে পড়তো, সে এখন বুড়ো হয়ে গিয়েছে, তার কাছ থেকে তথ্য নিচ্ছে, মানে অপরিচিত মানুষ। তো এর জন্য ক্লাস টিচাররা ওকে অনেক আগ্রহ দেখায়, মানে তাদের আইডিয়াও নেই যে ও টাইম ট্রাভেল করছে, মানে ডাইরেক্ট এটা টাইম ট্রাভেলের গল্পও না, কিন্তু অনেকটা ওরকমই। এবং ওকে পরের সপ্তাহের মধ্যেই প্রজেক্টটা সাবমিট করতে বলে। তো যাই হোক, ওই রাতে মনি করে কি কিমকে বলে তোমার কি স্বপ্ন, যার উত্তরে কিম বলে আমি যে মেয়েটাকে ভালোবাসি ওকে আমি মনের কথা বলতে চাই, ওর সাথে আমার 8-10টা বাচ্চা কাচ্চা হবে, তারপর আমি যাব হচ্ছে বরিশালে হানিমুন করার জন্য, কিন্তু আমি সাহস পাচ্ছি না। তো মনি তখন কিমকে সাহস যোগায় এবং বলে নিজের বুকে হাত রেখে খুব সাধারণভাবেই একে অপরকে ভালোবাসার কথা বলে দিতে পারো। আর ঠিক সেটাই হয়। পরের দিন কিম করে কি মনির কথা মতো হ্যান্সেলকে তার মনের কথা বলে দেয়, আর হ্যান্সেলও তাতে রাজি হয়ে যায়। আর কিমকে দেখে তো বুঝতেই পারছো মনে কত আনন্দ। তো এরপর রাতে কিম মনিকে জিজ্ঞাসা করে যে সে কাউকে পছন্দ করে কিনা। তো মনি তখন বলে হ্যাঁ, আমি ইয়ঞ্জিকে পছন্দ করি, যার সাথে আমি গত 7 বছর ধরে পড়ালেখা করছি, কিন্তু বহুবার চেষ্টা করেও ওকে আমি আমার মনের কথা বলার সাহস পাইনি। তো এই কথা শুনে কিম উল্টো মনিকে বলে তুমি নিজেই হচ্ছে একজন লাভগুরু, আমাকে বুদ্ধি দাও, কিন্তু নিজেই নিজের প্রেম তুমি করতে পারছো না, অর্জন করতে পারছো না। তো ওদের কথার মধ্যেই মনি যখন ল্যাপটপে দেখে তখন কিম ইয়ং নামে 1999 সালে ওদের কলেজে একটা ছাত্র ছিল, সেই ছাত্রের তথ্য পায়। আর এটা দেখে মনি কিমকে জিজ্ঞাসা করে তুমি কি আমার বাবা এনজিও কে চেনো? প্রথমত কিম মনিকে অবিশ্বাস করে, কারণ এনজিও তো কিমের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, তাহলে ওর মেয়ে লোক থেকে, মানে কিম এবারও মনিকে বিশ্বাস করে না। আর এর জন্য মনি তখন বলে দেখো এই হ্যাম রেডিওটা আমার বাবার, মানে এনজিওর কাছ থেকেই পেয়েছি, আর আমরাও তো অনেক আগেই জেনেছি কিম কিন্তু এনজিওর কাছ থেকেই তার রেডিওটা নিয়েছিল, তার মানে এই দুইটা সেম রেডিও, জাস্ট আলাদা টাইমলাইনে রয়েছে। তো যাই হোক, মনি তখন কিমকে জিজ্ঞাসা করে এই রেডিওর বাদিকে কি কোনো স্টিকার লাগানো আছে, বাট ওইখানে কোনো স্টিকার ছিল না, তার মানে এটা হয়তো সেম রেডিও না। তবে তারপরেও মনি কিমকে বলে দেখো এটা অনেকটা টাইম ট্রাভেলের মতো, যেমনটা আমরা মুভিতে দেখি। তবে তারপরেও কিম যখন বিশ্বাস না করে তখন মনি তার মায়ের কথা কিমকে বলে। সে বলে আমার মা ছিল হচ্ছে হ্যান্সেল এবং বাবা হচ্ছে এনজিও, মানে এনজিও ভবিষ্যতে হ্যান্সেলকে বিয়ে করবে নায়িকাকে। তো এটা শুনে কিম তো মনে করে নিজেকে সামলাতেই পারছিল না, আকাশ থেকে পড়ে গেল এবং সে বারবারই মনিকে মিথ্যাবাদী বলে রেগে গিয়ে রেডিওটাই ডিসকানেক্ট করে দেয়। আর তারপর মনি করে কি তার প্যারেন্টস রুমে গিয়ে তার ছবির দিকে তাকিয়ে ভাবে আমি কি কোনো ভুল করলাম। এমনকি ওদের ঘরে আমরা মনু নামে সেই কচ্ছপটাকেও দেখতে পাই, যেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে, এটাই কিন্তু কিমের কাছে ছিল। আর অপরদিকে আমরা দেখি কিমের মন মেজাজ মোটেও ভালো না, আর সে কলেজে ঢোকা মাত্রই হ্যান্সেল এনজিও কে একসাথে দেখে ছুটে তাদের মধ্যে চলে আসে, আর এনজিও কে আলাদা করে বলে যে সে মনি নামে কাউকে চেনে কিনা। তো এনজিও তখন বলে সে নামে কাউকে চেনে না, আর জানবেই বা কি করে, কারণ মনি তো ভবিষ্যতে তৈরি হবে। যেমন দেখো 3টা বছর আগেও যদি আমার যে বর্তমান ছেলে আদনান ওর কথা
বলতে আমি বিশ্বাস করবো ভাই? আদনান তো তখন জন্মই নেয়নি, কিন্তু আদনান এখন আমার সবচেয়ে প্রিয় একটা মানুষ। তো ব্যাপারটা অনেকটা এরকম। তবে তারপরেও কোনো কিছু বুঝতে না পেরে কিম হ্যান্সেলকে এনজিও থেকে দূরে থাকতে বলে। এমনকি হ্যান্সেল আর এনজিও একসাথে ইউনিয়ন মিটিং করবে বলে সেখানেও কিম করে কি মিটিং রুমে আগে এসে বসে থাকে। আর তখন এনজিও কিমের এসব পাগলামি দেখে ওকে রুম থেকে বেরিয়ে করে দেয়। আর রাতের বেলা কিম যখন বাড়ি ফিরে আসে তখন দেখে যে এনসিও এখানে এসেছে। আর সে কিমকে বলে, এভাবে ভালোবাসার পেছনে না ছুটে তুই তো স্বপ্ন পূরণ কর, তুই না রাইটার হতে চেয়েছিলি, তাহলে এখন ইঞ্জিনিয়ারিং এ নিজের জীবন নষ্ট কেন করছিস? তো কিম তখন বলে, দেখ সময় সব সময় একরকম থাকে না, তাই যা সামনে আছে সেটা নিয়েই সঙ্গে নিয়ে চলতে হবে। আর একটু পরেই দেখা যায় আমাদের কিমের সকল বন্ধু বান্ধবীরা এমনকি হ্যান্সেলও কিমের বাড়িতে আসে। আর তখন কিম করে কি হ্যান্সেলকে নিয়ে তার ঘরে যায়, যেখানে হ্যান্সেল করে কি ওদের দুজনের একটা ছবি ওর ঘরে যে ওই তোমার হ্যাম রেডিওটা ছিল সেটার বাদিকে লাগিয়ে দেয়। আর এটা দেখে কিম বুঝতে পারে এই স্টিকারের কথাই তো মনি বলেছিল যেটা ভবিষ্যতে থাকবে, তার মানে তখন যেটা ছিল না হ্যান্সেল সেটা করলো, অর্থাৎ ভবিষ্যৎকে আমি কোনোভাবেই বদলাতে পারছি না। আর এরপর মনিকে দেখানো হয় সে তার বাবার কলেজ লাইফের কিছু জিনিসপত্র থেকে কিমের ছবি পায় আর বুঝতে পারে এতদিন সে যার সাথে কথা বলেছে সেই তার বাবার বন্ধু এবং তার মায়ের প্রথম ভালোবাসা ছিল। আর এরপর সে ইয়নজির সাথে কথা বলে, সমস্ত বিষয়টা জানালে ইয়নজি বলে এখানে তোমার কোনো দোষ নেই, তাদের ভাগ্যে এরকম লেখা ছিল। ইয়নজি মানে হচ্ছে ওর বয়ফ্রেন্ড আর কি। কিন্তু মনি ভাবে কিম এত ভালো একজন মানুষ, সে নিজের ভালোবাসার আত্মত্যাগ হয়তো এই কারণে করছে যাতে ভবিষ্যতে আমার বা মনির অস্তিত্ব বজায় থাকে। মানে বলছো কিম যদি তখন হ্যান্সেলকে বিয়ে করে তাহলে কি হবে, মনির তো আর অস্তিত্ব থাকবে না। তো এটা ভেবে মনি প্রচন্ড ভাবে আপসেট হয়ে যায়। আর তারপর দেখা যায় 1999 সালে কলেজে যখন স্টেট ইভেন্টে সিভিল এবং মেকানিক্যালদের মধ্যে বাস্কেটবল কম্পিটিশন হচ্ছিল তখন কিম সেখানে খেলছিল। তবে ওর মন সবসময় স্টেডিয়ামের দিকে ছিল, কারণ সে হ্যান্সেলের পাশে এনজিও কে বসে থাকতে দেখেছিল, যেটা সে কোনোভাবে সহ্য করতে পারছিল না। আর এক পর্যায়ে খেলার মাঝে সে করে কি স্টেডিয়ামে এনজিও কে মারপিট শুরু করে। আর পরে কিমের হয়ে হ্যান্সেল করে কি এনজিওর কাছে ক্ষমা চায়, কিন্তু এনজিও কিমের উপর রেগেছিল না, বরঞ্চ সে ভাবে কিম হয়তো কোনো একটা বিষয় নিয়ে খুব ডিস্টার্ব রয়েছে যে কারণে সে এমনটা করছে। তো এরপর আমাদেরকে দুটো সময়কালকে একসাথে দেখানো হয়, যেখানে কলেজের এক সিঁড়িতে মনি নামছে, আরেক সিঁড়িতে কিম উঠছে এবং একটা জায়গায় দাঁড়িয়ে যায় এবং তারা দুজনেই খুব দুঃখ পাচ্ছে এবং একই আকাশের চাঁদ দেখছে। তো এরপর রাতে কিম করে কি কাঁদতে কাঁদতে হ্যাম রেডিওতে মনিকে মেসেজ পাঠায় এবং সেখানে বলে, মনি তুমি নিশ্চয়ই তোমার জীবনের স্বপ্ন পূরণ করবে আর আমি চাই তুমি অনেক ভালো থেকো। আর এটা বলেই কিম কাঁদছিল। আর তখনই সে লক্ষ্য করে মনু নামের সেই কচ্ছপটি ঘরে নেই। তো মনুকে দেখতে না পেয়েও করে কি ওকে খোঁজার জন্য বাইরে আসে। আর এরই মাঝে বৃষ্টি নামলে সে মনুকে কোথাও খুঁজে না পেয়ে যখন বাড়ি ফিরছিল তখনই সে দেখতে পায় যে হ্যান্সেল আর এনজিও ওই কচ্ছপকে হাতে নিয়ে একটা ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছে। আর দুজনকে একসাথে দেখে কিম রিয়েলাইজ করে সে কোনোভাবেই তার ভবিষ্যৎকে বদলাতে পারবে না। সে যত চেষ্টাই করুক না কেন ভবিষ্যতে হ্যান্সেল এনজিওর ওয়াইফ হবে, কারণ ওদের প্রতি একটা অজানা আকর্ষণ ওদের একে অপরকে টানছে। মানে কিমের প্রতি হ্যান্সেলের যে ভালোবাসাটা ছিল সেটা এখন হয়তো নেই, কারণ হয়তো এনজিও ধনী বলে বা ক্যাপ্টেন বলে, ক্লাস ক্যাপ্টেন বলে। তো যাই হোক তখন কিম ঠিক করে নেয় সে চুপচাপ ওদের জীবন থেকে সরে আসবে। আর এই অনুভূতিগুলোই সে মনিকে শেষবারের মতো বলে মেসেজে জানিয়ে রাখে। আর মনিকে বলে আমাকে নিয়ে চিন্তা করো না। আর অন্যদিকে মনি যখন কিমের এই মেসেজগুলো পায় ওর সাথে কথা বলার বহু চেষ্টা করে, কিন্তু কিম আর কখনো ওর কথার উত্তর দেয় না। আর এরপর দেখা যায় মনির কলেজের প্রজেক্টের দিন আসে। আর সেদিন মনি কিমের ভালোবাসার অনুভূতিগুলো, মানে কিমের যে তোমার ওই অসম্পূর্ণ ভালোবাসার স্টোরি, সেইটা সবার সামনে বলে এবং ওর প্রজেক্টটা সবাই পছন্দ করে, প্রেজেন্টেশনটা। আর ওই সময় ওর ক্লাসমেট ইয়নজি মনিকে একটা বই দিয়ে বলে, তুমি যার সম্পর্কে একটু আগে বললে মনে হয় এই বইটা যে লিখেছে তার কথাই তুমি বলেছো, আর এই রাইটারই মনে হয় সেই ব্যক্তি। তো মনি তখন দেখো ওই বইয়ের রাইটারের নাম হচ্ছে কিম ইয়ং। আর তখন ইয়নজি বলে, আজ ওই রাইটার কিন্তু আমাদের শহরে আসছে ফ্যানদের সাথে মিট আপ করার জন্য এবং একটা বুক স্টোরে তুমি তার সাথে মিট করতে পারবে। তো এটা শোনা মাত্রই মনি করে কি কিমের সাথে দেখা করার জন্য সেই বুক স্টোরের দিকে ছুটতে থাকে। আর বুক স্টোরে পৌঁছে মনি বর্তমান রাইটার কিম ইয়ংকে দেখতে পায়। মানে এইটাই আমাদের সেই কিম ইয়ং, 21 বছর পরে কিম ইয়ং। তো মনি তার সামনে গিয়ে দাঁড়ালে কিমও মনিকে চিনতে পারে, মনিও কিমকে চিনতে পারে এবং জিজ্ঞাসা করে এখানে আমাদের কিম মনিকে মঙ্গু বা মনু কেমন আছে, মানে ওই কচ্ছপটা। আর এখান থেকে বোঝা যায় যে আমাদের কিম মনিকে অনেক আগে থেকে ফলো করে পাচ্ছি না। এমনকি কিম মনির উদ্দেশ্যে ওই বইতেও লিখেছে, অতীতে আমার সাথে যেটা হয়েছে তোমার সাথে যেন এটার পুনরাবৃত্তি না হয়, তুমি তোমার জীবনে এগিয়ে যাও, কোনোভাবেই কোনো অপরচুনিটি মিস করো না তোমার ভালোবাসা মানুষকে পাওয়ার। তো কিমের কাছ থেকে এই কথা শুনে মনি তৎক্ষণাৎ করে কি ইয়নজির কাছে যায় এবং নিজের মনের কথা জানে এবং বলে, যাবো না তাই হোক আমি তোমার বিয়ে করবো। তো যাই হোক কিমের নিজের ভালোবাসার আত্মত্যাগ আর মনির অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য যে জার্নিটা কিম করেছে সেটা সত্যি অসাধারণ ছিল। মানে ওখানে কিম যদি ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করতো তাহলে কিন্তু মনির অস্তিত্ব থাকতো না। তো যাই হোক লাস্টে আমাদের দেখানো হয় মনি প্রথমবার যখন স্টুডেন্ট হলের বাইরে বৃষ্টিতে ভিজছিল, আই মিন কিমের জন্য অপেক্ষা করছিল, তখন কিন্তু মনি যাকে পছন্দ করে যে ছেলেটাকে, ইয়ংজি নাকি কি, ওকে যে ছাতাটা দিয়েছিল সেটা কিন্তু আমাদের কিমই দিয়েছিল, ওই পাঠিয়ে দিয়েছিল যা ওকে গিয়ে একটু ছাতা ধর। আর এই জন্য সিনেমার মাঝখানে আমি বলেছিলাম এই পয়েন্টটা মনে রেখো যে মনিকে গিয়ে ছাতা ধরলো। তো যাই হোক এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, কিন্তু আমি এক্সপ্লেন করতে গিয়ে যেটা বুঝলাম আমার দম খাটো হয়ে আসে ঘোড়ার ডিম, আগের মতো এক্সপ্লেন করতে পারি না। মানে অনেক বেশিবার শ্বাস নিতে হয় কথা বলার জন্য, যার জন্য আমি সুন্দর মতো
কথা এক্সপ্লেন করতে পারিনি, এমনকি সুন্দর করে কথা বলতেও পারিনি। যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন র্যান্ডম ভিডিও চ্যানেল থাকে। কোনোদিন যদি আমার ইউটিউবিং করে নাও খেতে হয়, অন্তত সপ্তাহে একবার যেন একটা ভিডিও দিই তোমাদের সাথে খালি কানেক্টেড থাকার জন্য। মানে আমাকে যেন ইউটিউব লাথি না দেয়, আমি যেন মন মতো ছেড়ে আসতে পারি, এটা দোয়া করো। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।